দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। রাজধানীর মহাখালীর ৭ তলা বস্তিতে আবারও ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায় ভোর ৩টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর যোগ দেয় আরও ৭টি ইউনিট। তাদের চেষ্টায় ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মব সন্ত্রাসের প্রতিবাদ ও গণজাগরণ মঞ্চের অন্যতম সমন্বয়ক লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতরাত ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা জানান, ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের পরিচিত মুখ লাকি আক্তারের মধ্য দিয়ে ফ্যাসিবাদের উত্থান হয়েছে। লাকি শাহবাগে দ্বিতীয় গণজাগরণ মঞ্চ আয়োজনের পরিকল্পনা করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান শিক্ষার্থীরা। এছাড়া রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিতে গণহত্যা সহ জুডিশিয়াল কিলিংয়ে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরও বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। আশুলিয়ায় শ্রমিক কলোনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ৭টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার ভাদাইলের শাহজাহান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, ওই এলাকায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় জিরাবো ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। তবে ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে নেন স্থানীয়রা। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকারের সাথে এক নারীর মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকারকে ফোন দিলেও তিনি ধরেননি। এমনকি তার কার্যালয়ে তার অফিস কক্ষ ফাঁকা। তার অফিস সহকারীও এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি। পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের কাছে এ বিষয়ে জানতে চাই তিনি জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ফের মাথাচাড়া দিয়ে উঠছে পঞ্জি স্কিম বা পিরামিড MLM ব্যবসা, যার মূল উদ্দেশ্যই বিনিয়োগকারীর আস্থা অর্জন করার পর পুরো বিনিয়োগ আত্মসাৎ করা। বিষয়টি আঁচ করতে পেরে বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের সতর্ক থাকতে বিজ্ঞপ্তি দিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, পঞ্জি স্কিমের নামে প্রতারণা রোধে বিশেষ উদ্যোগ নিতে হবে। অর্থনীতিতে অনেক চেনা শব্দ পঞ্জি স্কিম। এর কাঠামো পিরামিড আকৃতির, যার চূড়ায় থাকে মূল পরিকল্পনাকারী অর্থাৎ স্কিমের হোতা। পুরনো সদস্যের দ্বারা নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে পিরামিডের মতো নিচের দিকে আকার বাড়ে। সহজ ভাষায় বিনা পরিশ্রমে অল্প সময়ে সম্পদ কামানোর অর্থনৈতিক প্রতারণার নামই পঞ্জি স্কিম। যুবক, ডেস্টিনি, ইউনিপে, টুইউ ও ইভ্যালি সহ বিভিন্ন কোম্পানির এমন ফাঁদে প্রতারিত হয়েছেন লাখো গ্রাহক। মাঝে এসবের দৌরাত্ম্য কিছুটা কমলেও ফের গজিয়ে উঠছে পঞ্জি স্কিম বা MLM ব্যবসা। এরই মধ্যে চট্টগ্রামে নিবন্ধিত OGS বাংলাদেশ লিমিটেড নামের এক কোম্পানির পঞ্জি স্কিম আলোচনায় উঠে এসেছে। মাসে তারা আমানতের উপর ৪ থেকে ৫% রিটার্ন দিচ্ছে, যা ব্যাংকগুলোর চেয়ে অনেক বেশি। অনুসন্ধানে উঠে এসেছে ৭ জনের এই কোম্পানির একজনেরই আছে ৩৫টি অফিস। এতে ২৫,০০০ বিনিয়োগকারী কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করেছেন। এরা তো দুইটা অপরাধ করছে। প্রথমত মানুষকে একটা পিরামিড টাইপ মার্কেটিং সিস্টেমের কথা বলে টাকা ইনভেস্ট করিয়ে প্রলুব্ধ করে হাজার হাজার মানুষকে অন্তর্ভুক্ত করছে। অ্যাট দি সেম টাইম দ্রুত এই টাকাগুলোকে বিদেশে পাচার করে দিচ্ছে। সুতরাং এটা আরও বেশি অপরাধ, ডবল অপরাধ করছে। অনেক হাই রেট অফ রিটার্ন দিয়ে একটা স্কিম তৈরি করা হলো, মাসে তুমি এত টাকা পাবে। লোকজন মৌমাছির মতো সেখানে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু এটা কখন হয়? যখন ইনফরমেশন অ্যাসিমেট্রি হয়। যদি কোনো লোক জানে যে এটা হাই কোম্পানি, তাহলে তো সে লোকটার ওখানে আসার কথা না, কিন্তু ওটা সে নাও জানতে পারে।
সেই জন্য এই দুটো কারণ দূর না করলে এই পঞ্জি স্কিমের অর্থনীতি বাড়তেই থাকবে। সম্প্রতি এই ধরনের পঞ্জি স্কিমের নামে প্রতারণা পরিলক্ষিত হওয়ায় গ্রাহকদের সতর্ক করে লেনদেন না করতে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন এসব প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। বাজারের উপর নিয়ন্ত্রণের যে কর্তৃপক্ষ তাকে কন্টিনিউয়াসলি এই ধরনের কোম্পানির পারফরমেন্সকে মনিটর করতে হয় এবং যখনই তারা মার্কেটকে মিথ্যা সিগন্যাল দিচ্ছে তখন তাদেরকে ধরতে হয়। হচ্ছে এই ধরনের ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো যখন রেজিস্ট্রেশন হয় তখন একটু সতর্ক হওয়া যেতে পারে যে তারা যে বিজনেসের কথা বলছে, ফাইন্যান্সিয়াল বিজনেসের কথা বলছে, এদের পারপাসটা কি। পঞ্জি স্কিম বা পিরামিড MLM ব্যবসার কবলে পড়ে ব্যক্তিকেন্দ্রিক ক্ষতির পাশাপাশি বাজার পদ্ধতির উপর আস্থাহীনতাও বাড়ে বলে মনে করেন বিশ্লেষকরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। ভূগর্ভস্থ পানির যোগান কমে আসায় রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের ৮ উপজেলায় বোরো চাষে নিষেধাজ্ঞা জারি করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। তবে বিকল্প হিসেবে ওইসব এলাকায় খরা মৌসুমে ধানের বদলে রবি শস্য চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। রাজশাহী ও রংপুর বিভাগের ১২৫টি উপজেলা নিয়ে গঠিত বরেন্দ্র অঞ্চল। একসময় এই অঞ্চলে শুধু বৃষ্টি নির্ভর আমন ধান হতো, অন্য সময় মাঠ খালি পড়ে থাকত। ৮০-র দশকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA অবিভক্ত রাজশাহী বিভাগের ১৬টি জেলায় গভীর নলকূপ বসিয়ে সেচ কার্যক্রম করলে সারা বছর চাষাবাদ সম্ভব হয়। এতে ফসল উৎপাদন বেড়ে যায়। তবে দীর্ঘদিন ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে এখন পানির স্তর নেমে গেছে, অনেক জায়গায় পানি মিলছে না। অতিরিক্ত খরচ, এই কারণে ধান থেকে উঁচু জমি পানির সংকট, পানি আগে যেভাবে ডিপে উঠতো এভাবে এখন উঠে না। পানি বেশি লাগে, ধানে ধরেন ১০-১২ বার সেচ লাগে, সাহার পানি আপনার সব কিছুই বেশি, ও কারণে ধান এবার আপাতত বন্ধ কম আছে। ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং এর সমীক্ষা বলছে গত ৩ দশকে এই অঞ্চলে গড়ে ভূগর্ভস্থ পানির স্তর ৮ থেকে ১৮ মিটার নেমে গেছে। এ পরিস্থিতিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর ৮টি উপজেলায় বোরো চাষ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে BMDA। এসব উপজেলায় BMDA-র গভীর নলকূপের আওতাধীন জমিতে বোরো চাষ অর্ধেক থেকে শূন্যে নামিয়ে আনা হবে। ধানের ব্যাপারে আমন মৌসুম পুরো ফাঁকা আছে, আপনি আউশ করেন, কোনো অসুবিধা নেই। গরুতে যেহেতু এটা ক্রিটিক্যাল, এটা সবাই একসাথেই করছে, যার জন্য আমরা চাই যে একটু যেন এখানে এই ৮টা উপজেলায় একটু যেন দেখে। চলতি মৌসুমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর ৮টি উপজেলায় ৯৬,৫৩৪ হেক্টরের বেশি জমিতে বোরো ধান চাষ করতে পারবে না কৃষকরা। তাই কৃষকরা রবি শস্য চাষের দিকে ঝুঁকছেন। ধনেতে সেচ লাগে, সরিষাতে ১-২টা সেচ লাগে, গমে 2টা সেচ লাগে, পেঁয়াজ, রসুন, সরিষা, আপনার মটর, মসুরি, এসবগুলোতে আপনার উৎপাদন ভালোই হয়। এখন এটাতে শোনা যাচ্ছে কি লাভবান বেশিও, কারণে এবার অন্যান্য বছরও হয় কিন্তু এবার বেশি। পানির স্তর ধরে রাখতে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ উপরস্থ পানি সংরক্ষণ ও ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের বেলুচিস্তানে হামলা চালিয়ে ছিনতাই করা যাত্রীবাহী ট্রেন উদ্ধারে অভিযান চলছে। সামরিক কর্মকর্তা সহ ১৮২ জনকে জিম্মি করার দাবি করেছিল বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি। নিরাপত্তা বাহিনী এলাকা ছেড়ে চলে না গেলে জিম্মিদের হত্যা করার হুমকি দিয়েছিল তারা। অভিযান সম্পর্কে কর্তৃপক্ষ জানিয়েছে জিম্মি দশা থেকে ১১৩ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় অন্তত ২০ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। রেলওয়ের কর্মকর্তারা বলছেন ট্রেনটিতে প্রায় ৪০০ জন যাত্রী ছিলেন। বেলুচ লিবারেশন আর্মির বিচ্ছিন্নতাবাদীরা বিস্ফোরণ ঘটিয়ে রেল লাইন উড়িয়ে দেয়। এ সময় ট্রেনটি প্রত্যন্ত পার্বত্য অঞ্চলের একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে যাচ্ছিল। মঙ্গলবার বিকালে ট্রেনটি বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে যাচ্ছিল। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো।
প্রথমে আছে দৈনিক প্রথম আলো, তাদের একটি বিশেষ প্রতিবেদন। বায়ু দূষণে বিশ্বের দ্বিতীয় বাংলাদেশ, নগর হিসেবে তৃতীয় ঢাকা। 2023 সালের তুলনায় দেশের অবস্থানের সামান্য পরিবর্তন, তবে দূষণ আরও বিস্তৃত হচ্ছে বলে মনে করছেন গবেষকরা। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, ফিতরা জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও আছে ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিপেটা। ধর্ষণ বিরোধী পদযাত্রায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি, ঢাকা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ, দোষীদের বিচার দাবি। এরপর আছে দৈনিক ইত্তেফাক। খুন, ডাকাতি, ছিনতাই ও ধর্ষণে বাড়ছে উদ্বেগ। 7 মাসে মব ভায়োলেন্সে নিহত 119 জন। জানুয়ারি ফেব্রুয়ারিতে ধর্ষণের শিকার 96 জন। রাজনৈতিক সহিংসতায় 2 মাসে খুন 16। জানুয়ারি মাসে সারা দেশে খুন 294 জন। এরপর আছে নিপীড়ন বিরোধী পদযাত্রায় পুলিশের বাধা, সংঘর্ষ, 8 জন আহত। নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। এছাড়া আছে বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে চায় রাশিয়া। প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাতে তারা একথা জানান। এরপর আছে দৈনিক সমকাল, তাদের প্রধান শিরোনাম, হাসিনাকে দিয়েই শুরু গণহত্যার বিচার। সুপিরিয়র কমান্ড হিসেবে থাকছেন শেখ হাসিনা। চূড়ান্ত করে 2 তদন্ত প্রতিবেদন দাখিল এপ্রিলে। যাচাই বাছাই করে ট্রাইব্যুনালে যাবে ফরমাল চার্জ। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, মেডিকেলের শিক্ষক সংকট, বঞ্চিত উপযুক্তরা। 57% শিক্ষক দিয়ে চলছে মেডিকেল শিক্ষা। বহির্বিশ্বে MBBS ডিগ্রির গ্রহণযোগ্যতা হারানোর শঙ্কা। 7,500 বিশেষজ্ঞ পদোন্নতি বঞ্চিত। এরপর আছে দৈনিক যুগান্তর, তাদের প্রধান শিরোনাম, হাসিনার আলাদিনের চেরাগ, দুর্নীতির শিখরে শেখ পরিবার। পতিত স্বৈরাচার শেখ হাসিনা সব সময় বলতেন, নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, চেয়ারম্যানের কাঁধে চড়, এমপির টাকা পাচার, 16 বছরে লেনদেন 14,500 কোটি টাকা। এরপর আছে আমার দেশ, তাদের প্রধান শিরোনাম, হাসিনার সামরিক সচিবের বাগান বাড়ি বিলাস। 2 বিঘা জমিতে ধান চাষ করেছিলেন তিনি। এছাড়াও তাদের একটি শিরোনাম, শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু, মন্তব্য প্রতিবেদন, বিশেষ প্রতিবেদন তাদের এটি। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।